জার্মানিতে কিভাবে আসবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। জার্মানিতে কাজ নিয়ে কিভাবে আসবে আর পড়াশোনা নিয়ে, দুটো নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আর সেটাতে প্রচুর কমেন্টস পাচ্ছি, প্রচুর মেসেজ পাচ্ছি। তো আমি এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে অনেক লোকের আসার ইন্টারেস্ট আছে। তার কারণ হচ্ছে ইনস্টাগ্রামে আমি এর আগে আমার যে অন্য ইনস্টাগ্রাম চ্যানেলটা যেখানে আমি অ্যাকচুয়ালি হচ্ছে জব, স্টাডি এসব নিয়ে ভিডিও বানাই, ইংলিশে বানাই। সেখানে আমি একদিন বাংলায় একটা ভিডিও বানিয়েছিলাম এটা বলে যে আমি দেখি না মানে বিদেশে সেরকম পড়তে এসছে বা বিদেশে বললে ভুল হবে, মানে স্পেশালি ইউরোপে আমি দেখি না বাঙালি সেরকম লোক আসে, মানে ম্যাক্সিমামই প্রপোর্শনেটলি বাঙালি একদম নেই সেটা বলছি না, প্রপোর্শনেটলি বাঙালিরা কম। তো আমার মনে হয়েছিল যে হয়তো ইনফরমেশান সবার কাছে নেই, সেই জন্য ওই চ্যানেলে, ইনস্টাগ্রাম চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি চাই সবাই অনেককে হেল্প করতে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে তোমরা বলো, আমি সেই নিয়ে ভিডিও বানাবো। তো সেটাতে মোটামুটি একটা আমি রেসপন্স পেয়েছিলাম। বাট এইখানে এই চ্যানেলে দেখলাম যে খুব প্রচুর লোকে হচ্ছে ইন্টারেস্টেড, প্রচুর লোক নানা রকম কোয়েশ্চেন করেছে। তো দেখো সবাইকে সব মেসেজে রিপ্লাই করাটা পসিবল না, তোমরা আশা করছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝবে যে ইন্ডিভিজুয়ালি গিয়ে আমি তাও চেষ্টা করি ইনস্টাগ্রামে গিয়ে আমি মেসেজে রিপ্লাই করার। অনেকে তোমরা কমেন্টে লেখো যে আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে কল করো, কিন্তু ওইভাবে পসিবল না। মানে এত পরপর সবাই যদি নাম্বার দিতে থাকে আর আমি যদি তাদেরকে ফোন করি, দিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যদি আমি মানে একটা স্টাডি কাউন্সিলর বা জব কাউন্সিলর হিসেবে যদি আমি একটা কি বলবো অ্যাপ্রোচ নিই ওইভাবে, তাহলে তো আমার নিজের মানে চাকরি টাকরি সব ছেড়ে দিয়ে আমাকে ওটাই করতে হবে, মানে আমার অত টাইমই পাবো না। সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সাধারণত আমি এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও বানাই না, বাট আমি এত এত মেসেজ পাচ্ছি, কমেন্টস পাচ্ছি, ওই জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাতে কিছুটা হলেও আমি যেগুলো বেসিক সেগুলো ক্লিয়ার করে দিতে পারি আর সবার যাতে ওই ডাউটসগুলো মানে বেসিক ডাউটসগুলো আমার যাতে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, প্রথমে বলি যে তিনভাবে তুমি আসতে পারো, যেটা ওই শর্ট ভিডিওতেও বলেছিলাম। একটা হচ্ছে যে অ্যাজ আ স্টুডেন্ট তুমি আসতে পারো, ব্যাচেলার্স করতে আসতে পারো, মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক, হোয়াট এভার তুমি আসতে পারো। সেইটার একটা ডিফারেন্ট ভিসা টাইপ হয়। আচ্ছা, পেছনে জানো কে কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে তোমরা জানো, আমার আলাদা করে বলার দরকার নেই। তো সেটার জন্য স্টুডেন্ট ভিসা হয়। আচ্ছা, প্রথমেই বলি যে যারা বলছো যে দাদা ঘুরতে যেতে চাই, ঘুরতে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি ভিজিট, যেহেতু ওটা কিন্তু টেম্পোরারি ভিসা হয়। আর যেটা হচ্ছে লং টার্ম মানে স্টুডেন্ট, চাকরি, হাউস বিল্ডিং, এগুলো হচ্ছে লং টার্ম ভিসা। একটা সি টাইপ ভিসা, একটা ডি টাইপ ভিসা, দুটো দুরকম ভিসা, দুটোর মানে ক্রাইটেরিয়া আলাদা, সেটা আমি লাস্টে গিয়ে বলবো। প্রথমেই বললাম যেটা বললাম স্টাডি, এছাড়া চাকরি নিয়ে আসতে পারো, চাকরি খুঁজতে আসতে পারো, দুটোই হচ্ছে চাকরি রিলেটেড এবং সেটারও দুটোর ক্রাইটেরিয়া আলাদা। সেটার ভিসার রিকোয়ারমেন্টস, তোমার যা যা ডকুমেন্টস বা ফিনান্স মানে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে সব আলাদা। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আইদার তুমি হাউস বিল্ডিং করতে পারো বা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসতে পারো, মানে অবভিয়াসলি স্পেশালি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স। তুমি বলতে পারো যে আমি 11-12 পরে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করব, বলে এখানে আসতে পারো। বা তুমি 11-12 পরে হাউস বিল্ডিং করতে পারো। হাউস বিল্ডিং মানে হচ্ছে ইন্টার্নশিপ, পাতি আমাদের ইন্ডিয়াতে যেটা ইন্টার্নশিপ, ওটাকে এখানে হাউস বিল্ডিং বলে। যে কোনো ফিল্ডে তুমি হাউস বিল্ডিং অ্যাপ্লাই করতে পারো। আমি চেষ্টা করব যে কমেন্টসে হোক বা ডেসক্রিপশানে হোক, কোথাও একটা আমি চেষ্টা করব যে হাউস বিল্ডিং কোথা থেকে অ্যাপ্লাই করতে হয় সেটা লিঙ্ক বা কিছু দিয়ে দেওয়া। কিন্তু খুব এটা সিম্পল জিনিস, জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে পারো যে ওয়্যার টু অ্যাপ্লাই ফর হাউস বিল্ডিং ইন জার্মানি, উইচ ওয়েবসাইট, এরকম সার্চ করলেই পেয়ে যাবে, মানে আহামরি কিছু ব্যাপার না। হাউস বিল্ডিংয়ের জন্য মেন যেটা, সেটা হচ্ছে তুমি যেই ফিল্ডেই আসো, ধরো তুমি মেকানিক হিসেবে আসতে পারো, ড্রাইভার হিসেবে আসতে পারো, রেস্টুরেন্টে আসতে পারো, তুমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে পারো, যে কোনো জিনিসে যেটা ইন্টার্নশিপ হয় তুমি আসতে পারো। এবং সেটার জন্য মেনলি যেটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ না জেনে হাউস বিল্ডিং হয় না। B1 বা B2, B1 না B2 বা C1 লেভেলে অবধি হয়তো জার্মান জানতে হতে পারে, তো সেইটা মাথায় রেখো।
আচ্ছা, এইটা অনেকে জিজ্ঞেস করেছে যে কোথা থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো, একটু বলে দাও। তো জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক ইনস্টিটিউট আছে। স্পেসিফিক্যালি আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় গোয়েথে ইনস্টিটিউট, যেটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং যেটা হচ্ছে অথরাইজড বা বলতে পারো যেটা রেজিস্টার্ড একটা ইনস্টিটিউট, যারা হচ্ছে জার্মান শেখায় এবং এরা অনেক পুরনো ইনস্টিটিউট। একটা ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে একটু কস্টলি ওদের কোর্সগুলো। তো অল্টারনেটিভ সলিউশন হচ্ছে তুমি ইউটিউবে এখন অনেক চ্যানেলস আছে যারা হচ্ছে ইংলিশ টু জার্মান এরকম অল্প অল্প করে কোর্সেস হিসেবে আলাদা আলাদা ভাগ করে শেখায়। তাছাড়া ইনস্টাগ্রামে বা এই ধরনের প্ল্যাটফর্মে অনেক ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার্স আছে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায় এবং তাদের নিজস্ব কোর্স এরকম মানে ভাগে ভাগে A1 A2 এরকম ভাগে ভাগে কোর্স তারা দিয়ে করে রেখেছে এরকম। সেটা তুমি চাইলে অবভিয়াসলি সেটা টাকা দিয়ে তুমি অ্যাজ আ প্যাকেজ বা অ্যাজ আ কোর্স ওটা করতে পারো। আমি পার্সোনালি কোনো কিছু রেকমেন্ড করব না বা প্রমোট করব না, বাট এরকম অনেক রয়েছে। ইন্ডিয়ানসরাই অনেক এরকম আছে, কিছু ফরেন বেস যারা আছে তারাও করছে, অনেকেই আছে। তো সেগুলো ওইভাবে দেখতে পারো। আর যদি মনে করো যে না আমি লোকালি করব, একটা যেটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করা। মানে শুধু কোর্সটা সার্টিফিকেশন করে কোনো লাভ হবে না কিন্তু, মানে তুমি দেখালে যে আমার কাছে B2 আছে, কোনো লাভ নেই। মেন যেটা লাগে চাকরির ক্ষেত্রে বা হাউস বিল্ডিং এগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে বলতে পারতে হবে। তোমার ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং সব কিছু জার্মান ভাষায় হবে, তো তোমাকে বলতে পারতে হবে। তো আমি সাজেস্ট করব যে যখন কোর্সটা করছো স্পিকিং, ওই প্রত্যেকটা ইংলিশেও যেটা হয় রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টে ভাগ হয়। তো আমি সাজেস্ট করব যে স্পিকিংটায় বেশি জোর দাও, ওইটা বেশি প্র্যাকটিস করো। এবং ফিজিক্যাল ক্লাসে যদি যাও সেটা সবচেয়ে ভালো, তার কারণ হচ্ছে যে সেখানে প্র্যাকটিসটা আরও বেশি হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করলে অনেক তাড়াতাড়ি শেখা যায়। আচ্ছা, এই গেল হাউস বিল্ডিং। এছাড়া হচ্ছে যেটা বললাম জব খোঁজা আর হচ্ছে স্টাডি, এই 3টে ভাবে তুমি আসতে পারো। এবার আমি নেক্সট যেটায় যাচ্ছি সেটা হচ্ছে প্রসেসটা। হাউস বিল্ডিং তো বলেই দিলাম। স্টাডি প্রসেস সিম্পল, আমি বারবার বলেছি, এটা আবার বলছি। আমাকে মেসেজ করে কোন কলেজ ভালো, আমাকে কলেজ খুঁজে দাও, এগুলো বলে লাভ নেই। মানে ওটা একটা টিডিয়াস প্রসেস, একটা লেন্দি প্রসেস। আমি প্রত্যেকের জন্য গিয়ে গিয়ে কলেজ খুঁজে বার করে তাদের দিয়ে দেবো, এটা পসিবল নয়। আমি প্রসেসটা তোমাদের রাস্তাটা দেখাতে পারি। সেটা হচ্ছে DAAD.DE এই ওয়েবসাইটে যাও। এখানে এটা হচ্ছে জার্মানির অফিসিয়ালি অ্যাক্রেডিটেড ওয়েবসাইট। সব ইনস্টিটিউশনস এখানে ডিটেলস থাকে, কোর্স ডিটেল, তোমার কত ক্রেডিটস লাগবে, তোমার ব্যাচেলার, মাস্টার, PhD সব কিছু, স্কলারশিপ ডিটেলস থাকে ওখানে। আচ্ছা, কোর্সের কত টাকা লাগবে না লাগবে, কোর্সের কি অ্যাজেন্ডা, মানে কোন সেমিস্টারে কি পড়াবে, তোমার আগের যে ডিগ্রি ছিল সেটা থেকে কতটা ক্রেডিটস কোন সাবজেক্টের লাগবে, প্রত্যেকটা ডিটেল তুমি পেয়ে যাবে। এবং সেখানে হচ্ছে অ্যাডমিশনের যে প্রসেস, মানে কোথা দিয়ে তোমাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাপ্লিকেশন নেয়, অন্যান্য ইউনিভার্সিটিরা একটা ইউনি অ্যাসিস্ট বলে একটা জেনারেল পোর্টাল আছে, তাদের থ্রু দিয়ে নেয়। তো ওখানে সব লেখা থাকবে, তুমি সব দেখতে পাবে। ওখানে ডেডলাইন থাকে যে কোন কলেজের কোনটা ডেডলাইনের অনেক আগে অ্যাপ্লাই করতে হয়। তো তুমি যদি ভাবো যে আমি নেক্সট সামারে পড়বো বা নেক্সট উইন্টারে পড়বো, তোমাকে এখন থেকে রিসার্চ করে দেখে রাখতে হবে যে কোন ইউনিভার্সিটির ডেডলাইন কবে। তারপরে কিন্তু মানে যখন তখন অ্যাপ্লাই করলাম আর ওরা নিয়ে নিল, এরম হয় না। তো ওগুলো খেয়াল রাখতে পারো, ওগুলো সব ওই ওয়েবসাইটে থাকে। যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি, এটাও অনেকে জিজ্ঞেস করেছো। পাবলিক ইউনিভার্সিটি জার্মানিতে হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে তোমাকে একটা নমিনাল 6 মান্থস, এভরি 6 মান্থস তোমাকে 300 বা 350 ইউরো একটা ডেভেলপমেন্ট ফিস দিতে হয়। সেটা ছাড়া আর কোনো রকম কোনো টাকা পড়াশোনার জন্য লাগে না, মানে কলেজের তরফ থেকে আর কোনো টাকা ওরা চাইবে না। যদি প্রাইভেটে পড়ো তাহলে কিন্তু পার সেমিস্টার ডিপেন্ড করে, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা হয়, বাট অ্যাভারেজে ধরে রাখো 5,000 কি 4,000 ইউরো পার সেমিস্টার লাগবে। এটা মাস্টার্সের কথা বলছি, আমি ব্যাচেলার আর PhDটা ঠিক বলতে পারবো না, বাট প্রাইভেটে ইউনিভার্সিটি ওরম হয়। আর প্রাইভেট ইউনিভার্সিটির একটা প্রবলেম হচ্ছে অনেক সময় তারা জার্মান এডুকেশন বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড থাকে না। তো সেই জন্য কি হয়, তুমি যে ডিগ্রিটা পাবে অনেক সময় সেটা জার্মানিতে হয়তো সেটা অ্যাকনলেজই করলো না, বা এরকম অনেক ঝামেলা হতে পারে। তো আমি পার্সোনালি সাজেস্ট করব
পাবলিক ইউনিভার্সিটিতেই যাও। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, জার্মানিতে কিন্তু কোনো ক্যাম্পাসিংয়ের কনসেপ্ট নেই, প্লেসমেন্টের কনসেপ্ট নেই। তো তুমি যদি ভাবো যে আমি দারুণ ইউনিভার্সিটিতে ঢুকবো, তাহলে আমার শিওর প্লেসমেন্ট হবে, যেটা ইন্ডিয়াতে আমাদের হয়। এখানে কিন্তু ওরকম নেই। এখানে তুমি যত ভালো ইউনিভার্সিটিতেই ঢোকো, তোমাকে পড়াশোনা করে নিজেকে তারপরে বেরিয়ে চাকরি খুঁজে নিতে হবে। মানে ওই ক্যাম্পাসে কোম্পানি আসছে বা ওইগুলো হয় না। জব ফেয়ার কিছু অ্যারেঞ্জ করে, সেটা তুমি যে ইউনিভার্সিটিতে থাকো, জব ফেয়ার তুমি অন্য স্টুডেন্টদের সাথে কথাবার্তা বললে জানতে পেরে যাবে যে জব ফেয়ার চলছে, সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু কোনো ইউনিভার্সিটি নিজের থেকে কোম্পানি আনে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে এটা জিজ্ঞেস করে যে দাদা র্যাঙ্ক কি ম্যাটার করে, ইউনিভার্সিটি র্যাঙ্ক? আচ্ছা, এবার আমার এটা পার্সোনাল বিশ্বাস যে জার্মানির এডুকেশন স্ট্যান্ডার্ড অ্যাজ ইট ইজ একটু মানে যথেষ্ট হাই, মানে কম্পেয়ার টু অল দ্য মানে ইন্টারন্যাশনাল মানে কি বলবো অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিস, জার্মানির স্ট্যান্ডার্ড কিন্তু বেশ হাই। এবার অবভিয়াসলি র্যাঙ্ক ম্যাটার করে না আমি বলবো না। তুমি যদি এখন টপ মানে টিইউ মিউনিক বা আখেন এইসব জায়গায় পড়ো, ডেফিনেটলি সেটা তোমার প্রোফাইলে থাকবে, ইট ম্যাটার্স ডেফিনেটলি। কিন্তু আমি এটা পার্সোনালি মনে করি যে তোমার যদি টার্গেট এটা হয় যে তুমি মাস্টার্স করবে, করে তুমি তোমার যা স্কিল আছে সেটা দেখিয়ে তুমি চাকরি করবে ফাইনালি, তাহলে তুমি যদি জার্মানির একটু মিডিয়কার বা একটু মানে ধরো সেকেন্ড টায়ার ইউনিভার্সিটি থেকেও পাশ করো, তাও ওখানে যে লেভেলের পড়াশোনা হয় না, সেটা কিন্তু মানে ভেরি ভেরি মানে গুড কোয়ালিটি পড়াশোনা আমি বলবো। মানে তোমার স্কিল বিল্ডিং কিন্তু এনাফ হবে। তার কারণ জার্মানিতে ওই যে আমার মানে আমি দেখে শকড হয়ে গেছিলাম যে ওপেন বুক এক্সাম হচ্ছে, মানে বলছে তোমরা বই টই সব নিয়ে এসো, কোনো অসুবিধে নেই। পরীক্ষার হলে বই নিয়ে বসে আছে, কিন্তু মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তুমি বই দেখে আনসার খুঁজে বার করতে পারবে না। তো জার্মানিতে হচ্ছে পড়াশোনাটা এরকম। তো আমি মনে করি যদি তোমার লং টার্ম প্ল্যান এটা হয় যে জব করবে বা কিছু করবে, তাহলে ইউনিভার্সিটি র্যাঙ্কের পেছনে দৌড়িও না। তোমার কোর্সটা, তোমার যে তুমি যে ফিল্ডে যেতে চাও সেইটা টার্গেট করো, যে সেইটা আমি যেন পাই আর কি, যাতে ওই স্কিলটা তোমার বিল্ড হয়। আর যদি তোমার মনে হয় যে না আমি পিএইচডি করবো, পোস্ট ডক করবো, তাহলে ডেফিনেটলি ভালো ইউনিভার্সিটি টার্গেট করো, বিকজ নেক্সট যেখানে অ্যাপ্লাই করবে তারাও এটা দেখবে যে হ্যাঁ এই ভালো জায়গা থেকে পড়ে এসছে। আচ্ছা, এবার পড়াশোনার পার্টটা গেল, এবার আসি হচ্ছে লাস্ট যেটা কাজ, ওয়ার্ক। তো ওয়ার্কের ক্ষেত্রে দুটো প্রসেস আছে। একটা হচ্ছে জব সিকার ভিসা, মানে তুমি চাকরি পাওনি, তুমি চাকরি খুঁজতে আসতে চাইছো। তো আগে থেকে এটা মানে 2024-এ একটা অপরচুনিটি কার্ড বলে স্টার্ট করেছে, যেটা জব সিকারের হচ্ছে অ্যাডভান্স ভার্সন। বাট জব সিকার ভিসা তার আগেও ছিল, 6 মাসের জন্য তুমি আসবে, জার্মানিতে এসে থাকবে, চাকরি খুঁজবে, যদি না পাও ফেরত চলে যাবে, আর যদি পেয়ে যাও তাহলে ওটা চেঞ্জ করবে ভিসা টাইপটা, দিয়ে থেকে যাবে। এই 2024-এ যেটা স্টার্ট করেছে চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ড, সেটা হচ্ছে 12 মাসের জন্য ওরা দিচ্ছে। আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি ওই যে টাইমটা এখানে রয়েছো, তুমি হচ্ছে জব খুঁজছো, সেই সময় তুমি ধরো ফুল টাইম জব পাচ্ছ না, তো তোমার তো পকেট থেকে পয়সা বেরোবে এখানে থাকা খাওয়া সব, সেইটা চালানোর জন্য তোমাকে ওরা অপশান দিচ্ছে যে তুমি পার্ট টাইম চাকরি করতে পারো ওই টাইমটা, তাতে তোমার খরচাগুলো চলে যাবে। আর এই চান্সেন কার্ডেটার ইয়ে হচ্ছে ফান্ডা হচ্ছে যে ওটা ওই ক্যানাডার একটা ওই ক্যানাডার পিআর মোস্ট প্রবলি বা ক্যানাডার ভিসা যেটা ছিল, ওই পয়েন্ট বেস সিস্টেম, মানে তোমার বয়স কত, তোমার কি ডিগ্রি আছে, তোমার কি ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তোমার কি এক্সপিরিয়েন্স আছে, এরকম এক পয়েন্ট করে এগুলো জুড়তে থাকে, দিয়ে মিনিমাম একটা থ্রেশহোল্ড আছে 6 পয়েন্টস। 6 পয়েন্টস হলেই তুমি এলিজেবল। আর যত বেশি পয়েন্ট হবে তত তোমার কেসটা স্ট্রং হবে, মানে ভিসাটা পাওয়া ইজিয়ার হবে। অনেকে আসছে চান্সেন কার্টেতে, কিন্তু আবার বলছি চান্সেন কার্টেতে আসা মানেই কিন্তু চাকরি পাবে তা নয়। কারেন্ট জব মার্কেট হচ্ছে তোমাকে জার্মান জানতে হবে, সেটা মানে একমাত্র হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছাড়া, এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, অনেকে জিজ্ঞেস করছো এটা, একমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছাড়া বাকি হচ্ছে ফার্মেসি, ডেন্টাল, মেডিসিন, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, যে কোনো ফিল্ডে, হোটেল, সব জায়গায় জার্মান ম্যান্ডেটারি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ম্যান্ডেটারি, কিন্তু সামান্য কিছু জবস আছে যেগুলো ইংলিশ দিয়েও চলে যায়, যেরকম একটা জব আমি করছি।
এটাও অনেকে প্রশ্ন করেছে যে তুমি কি দারুণ জার্মান ল্যাঙ্গুয়েজ জানো? আমি জার্মান ল্যাঙ্গুয়েজ দারুণ জানি না, কিন্তু আমি এসেছি 5 বছর আগে। তো তখন এত কড়াকড়ি ছিল না, এবং আমার কিছুটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও ছিল কাজের। তো অ্যাজ আ সিনিয়র রিসোর্স কিছু কিছু কোম্পানি এরকম থাকে যারা ওই সিনিয়র রিসোর্স বলে তারা ওই ল্যাঙ্গুয়েজটাকে তখন আর করে না। সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, তখন তারা ওই আর আমি যে কোম্পানিতে কাজ করি বেসিক্যালি ইন্টারন্যাশনাল কোম্পানি। তো ইন্টারন্যাশনাল কোম্পানিতে অনেক সময় ওরা ল্যাঙ্গুয়েজটাকে অত করে না, কিন্তু এই জবগুলো খুব কম রয়েছে, মানে খুব বেশি নেই। ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রেও জার্মান ল্যাঙ্গুয়েজ চাইছে আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, এই গেল জব সিকার ভিসা। এবার ধরো তুমি ইন্ডিয়াতে থাকা অবস্থায় তুমি ধরো চাকরি পেয়ে গেছো, সেই ক্ষেত্রে তোমার কি হবে, ওয়ার্ক ভিসা হবে। সেটা কিন্তু আর জব সিকার ভিসা না, তখন হবে ওয়ার্ক ভিসা। তুমি অফার লেটার পেয়ে গেছো, আইদার তোমার কোম্পানি তোমার জন্য ভিসা রেজ করবে, নয়তো তুমি নিজেই রেজ করবে। আমি সবাইকে বলি যে নিজেই রেজ করো, কোম্পানি বা এজেন্ট দরকার হয় না। সেই ক্ষেত্রে তোমার এজেন্ট কোনো টাকা নেবে না, বা কেউ কোনো টাকা নেবে না, কিন্তু তোমার ভিসার ওই হচ্ছে 75 ইউরোজ না এরকম কত লাগে, যেটা হচ্ছে 6-7 হাজার টাকা ইন্ডিয়ান টাকা। ওইটুকুই লাগবে শুধু, আর কোনো টাকা কিন্তু লাগবে না যদি তুমি অফার লেটার পেয়ে যাও। আচ্ছা, এবার ফাইনালি আসি আমি লাস্ট পয়েন্টটা, যেটা হচ্ছে যেটা শুরুতে বলেছিলাম যে বলবো, যে ক্রাইটেরিয়া কী কী ক্রাইটেরিয়া। তার মধ্যে একটা মেন ক্রাইটেরিয়া, এমনি ভিসা তুমি নিজে রেজ করতে পারো। একটা ওয়েবসাইট আছে মেক ইট ইন জার্মানি, জার্মানি, মেক ইট ইন জার্মানি, গুগলে সার্চ করতে পারো। ওই ওয়েবসাইটটায় গেলে সব ডিটেলস পেয়ে যাবে, যে কিভাবে কি করতে হয়, কোন ভিসার জন্য কী ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সব ডিটেলস পেয়ে যাবে। তো ওইখানে গেলে দেখতে পাবে যে অন্যান্য যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো খুব সিম্পল, কিন্তু একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে প্রুফ অফ ফিনান্সিয়াল ওয়েলবিং। মানে তুমি যে জার্মানিতে আসবে, এখানে এসে যে থাকবে, সেইটা মানে তুমি খরচা চালাতে পারবে, তো সেইটা ওরা আগে থেকে ভেরিফাই করে নেয়। তার কারণে হচ্ছে আগে এরম হতো, অনেকে জার্মানিতে ঢুকে পড়তো, দিয়ে বলতো আমার কাছে টাকা নেই। তখন এবার এখানে ওরকম নয় যে গভর্নমেন্ট বললো টাকা নেই, যে তুমি যাও, আমি জানি না, বুঝি না, তোমার ব্যাপারে আমি ঢুকবো না, এরম নয়। এখানে হচ্ছে মানে ওরা বাধ্য, মানে গভর্নমেন্ট মানে বাধ্য তাকে হচ্ছে লিভিং এক্সপেন্স, তার মেডিকেল এক্সপেন্স সব দিতে বাধ্য। তো ন্যাচারালি এরম যদি এসে কেউ বলে যে আমার টাকা নেই, তখন গভর্নমেন্টকে তার সব কিছু চালাতে হবে, গভর্নমেন্টের থেকে সে বেনিফিটস নেবে। তো সেটা তো অবভিয়াসলি গভর্নমেন্ট চায় না। এই জন্য নিয়ম হচ্ছে তোমার ভিসা অ্যাপয়েন্টমেন্ট, মানে ভিসা তুমি যে অ্যাপ্লাই করবে, তখনই ওরা তোমাকে বলবে যে আগে তুমি প্রুফ দেখাও যে তুমি এখানে এসে তোমার খরচা চালাতে পারবে। সেটাকেই বলে হচ্ছে মানে সেটার জন্যই করতে হয় হচ্ছে ওই ব্লকড অ্যাকাউন্ট। ইদার তোমাকে দুটো অপশান আছে, আইদার তুমি ব্লকড অ্যাকাউন্ট দেখাতে পারো, আর নয়তো তুমি এরকম কাউকে দেখাতে পারো যে অলরেডি জার্মানিতে থাকে এবং সে নিজে আর্ন করে। সে যদি একটা গ্যারেন্টি দেয় যে হ্যাঁ আমি এর সব খরচা চালাবো, সেই ক্ষেত্রে ব্লকড অ্যাকাউন্ট দেখাতে লাগে না। সাধারণত ওই রকম তো সবার হয় না, 99% লোক ব্লকড অ্যাকাউন্ট দেখায়। এবং ব্লকড অ্যাকাউন্টের কনসেপ্টটা হচ্ছে যে তোমাকে ওই ভিসা অ্যাপ্লাই করার সময় 11 না 12 লাখ টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এখন মনে নেই, আমি সবসময় ভুলে যাই, বাট ওই রকম একটা অ্যামাউন্ট, ইন্ডিয়ান রুপিস 11-12 লাখ টাকা তোমাকে, এরকম অনেক কোম্পানি আছে, তারা মানে জার্মান কোম্পানিস, তারা ওই একটা অ্যাকাউন্ট তৈরি করে, স্পেশাল অ্যাকাউন্ট, ওটাকে বলে ব্লকড অ্যাকাউন্ট। তার কারণ টাকাটা ব্লক হয়ে থাকে, ওই টাকাটা তুমি বার করতে পারবে না, নিজে তুমি অ্যাক্সেস করতে পারবে না। ওই 12 লাখ টাকা একটা সেই এফডির মতো হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। কিন্তু প্রত্যেক মাসে মাসে তুমি যখন জার্মানিতে ফাইনালি আসবে, প্রতি মাসে মাসে ওইখান থেকে মাসের টাকাটা, মানে 1/12 অফ দ্যাট টাকা তুমি তোমার অ্যাকাউন্টে পাবে, সেই দিয়ে তোমার খরচা চালাবে। এবার যারা ধরো পার্ট টাইম চাকরি বাকরি করে, তারা ওই টাকাটা, যে ব্লকড অ্যাকাউন্টের টাকাটা পায় প্রতি মাসে মাসে, সেটাকে রেখে দেয়, দিয়ে নিজের যে পার্ট টাইমের স্যালারি দিয়ে নিজের খরচাটা চালিয়ে নেয়। সেই জন্যই বলছিলাম যে অপরচুনিটি কার্ডে ওটা সুবিধে, যে তুমি এখানে এসে তুমি যদি চাকরি নাও পাও, তোমার ব্লকড অ্যাকাউন্টের টাকাটা হাত পড়বে না, তোমার ওই পার্ট টাইম করে তুমি টাকা তুলে নিতে পারবে। এবার ব্লকড অ্যাকাউন্ট কাদের করতে হয়? স্টুডেন্টদের করতে হয়, যারা স্টুডেন্ট ভিসায় আসছে, যারা জব সিকার ভিসা আসছে তাদের করতে হয়,
আর যারা চান্স অ্যান্ড কার্টেতে আসছে তাদেরও করতে হয়। কিন্তু যারা ওয়ার্ক ভিসায় আসছে, এটা আমাকে একজন প্রশ্ন করেছে যে আমাকে একজন এজেন্ট আমি বলেছে যে চাকরি পাইয়ে দেবো, তারপরেও তোমাকে কিছু টাকা দিতে হবে। যদি এরম কেউ বলে থাকে তাহলে সে কিন্তু ঠকাচ্ছে। তার কারণ হচ্ছে যারা অফার লেটার নিয়ে আসে তাদের কিন্তু ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হয় না। তার কারণ অফার লেটারেই লেখা থাকে যে এই মানুষটা আগামী মাস থেকে মাইনে পাবে। তো ওইটাই হচ্ছে ফিনান্সিয়াল গ্যারেন্টি। আলাদা করে কোনো গ্যারেন্টি গভর্নমেন্ট কিন্তু চায় না। তুমি অফার লেটার যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ওইটা দেখিয়েই করে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। অনেক বড় ভিডিও হয়ে গেল, 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, বাট আশা করছি যে আমি তোমাদের ডিটেলে বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার। বাট প্লিজ রিকোয়েস্ট করছি, মেসেজে কেউ ইন্ডিভিজুয়ালি আমাকে বলো না যে একটু ফোন করব, একটু নাম্বার দাও, ওটা পসিবল না। আর আমার ওটা প্রত্যেককে বলতে খারাপও লাগে যে আমি এটা পসিবল না, তাই ভিডিওতেই বলে দিচ্ছি। যদি তোমাদের কিছু কোয়েরিজ থাকে আমাকে কমেন্টসে জানিও, আমি এই ভিডিওতেই আমি বলে দেবো, যাতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদা করে না বলতে হয়। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।